আমি সুমিত চৌধুরী দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের আরও একবার স্বাগত। আপনারা হয়তো খেয়াল করেছেন যে মালদা কাণ্ডের ঠিক অব্যবহতি পরে, মানে মালদার মোথাবাড়ি, কালিয়াচক এই সমস্ত জায়গাতে এসআইআরের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করতে শুরু করবার পর মমতা ব্যানার্জি একাধিক নির্বাচনী সভা থেকে পুরো ঘটনার জন্য দায়ী করে কংগ্রেসের বিরুদ্ধে আচমকা পরপর কামান দেখেছেন। অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে, যারা সাদা চোখে বিষয়টা দেখেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সত্যি কোনো ইনপুট আছে, সেটা সাংগঠনিক হতে পারে, সেটা তার পুলিশের দিক থেকে হতে পারে, যে এই সমস্ত ঘটনার জন্য কংগ্রেসি নেতাদের ইন্ধন কাজ করেছে। যদিও বাস্তব ছবিটা অন্য। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং নির্দিষ্টভাবে একজন মন্ত্রী এই অবরোধে বিভিন্ন জায়গা ঘুরে তারাও বক্তৃতা দিয়েছিলেন। সাদা চোখে এটা মনে হওয়া স্বাভাবিক যে ব্লেম গেম একটা শুরু হয়েছে, যেহেতু কয়েকজন বিচার বিভাগীয় আধিকারিক বা প্রতিনিধি আটকা পড়েছিলেন, তাদের গভীর রাত পর্যন্ত আটকা থাকতে হয়েছিল এবং সুপ্রিম কোর্ট তার জন্য রুষ্ট হয়েছেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের মুখে দাঁড়িয়ে নিজের প্রশাসনিক দায় ঝেড়ে ফেলবার জন্য এই পুরো ঘটনাটার দায়িত্ব কংগ্রেসের দিকে ঘুরিয়ে দিতে চাইছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল এবং ইত্যাদি যেটুকু জানি, তাতে আমার কাছে প্রথমে একটা খটকা লাগছিল। দেখুন, মোথাবাড়িতে যা ঘটেছে বা সুজাপুরে যা ঘটেছে এবং সেখানে দীর্ঘস্থায়ী অবরোধ চলেছে, এগুলো সবই সত্যি কথা। সুপ্রিম কোর্টের কড়া অবজারভেশনে এসেছে, সেটাও সমস্ত সত্যি কথা। কিন্তু একথাও পাশাপাশি সত্যি, এসআইআরকে কেন্দ্র করে বিশেষ করে অ্যাডজুকেটেড যারা থেকেছেন, অধিকাংশেরই সমস্ত নথি রয়েছে, তারপরেও তাদের কোনো কারণ না দেখিয়ে, তাদের বিচারাধীন রেখে, তাদের আপাতত ভোট দেওয়ার ক্ষমতাটা সাসপেন্ডেড রেখে একের পর এক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আর এখন মুশকিল যেটা হচ্ছে, ভোটার কার্ড শুধুমাত্র ভোট দিতে পারা বা না পারার প্রশ্ন নয়, রাষ্ট্র একের পর এক যে বিভিন্ন প্রকরণ তৈরি করেছে, প্যান কার্ড লিঙ্ক করো ভোটারের সঙ্গে আধার লিঙ্ক করো, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করো, ফলে এমন একটা ভার্টিকালস তৈরি করা হয়েছে যেখানে মানুষের মনে এই রাষ্ট্র একটা ধারণা তৈরি করেছে যে ভোটার কার্ডটা যদি বাতিল হয়ে যায় তাহলে তার পক্ষে বৈধ নাগরিক হিসেবে বেঁচে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াবে। সুতরাং এই লক্ষ লক্ষ মানুষ যারা জানেন না যে তাদের ভোটাধিকারটা শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না, কেন বাতিল হলো, তারা অন্ধকারে। যদি ট্রাইব্যুনালে মামলা লড়তে হয়, সকলকে আসতে হবে শেষ পর্যন্ত। প্রাথমিক অ্যাপিলটা অনলাইন পাওয়া যাচ্ছে, কিন্তু ট্রাইব্যুনালের কাজটা চলবে জোকাতে, কলকাতায় 19টা সেখানে আলাদা প্রকোষ্ঠ তৈরি করা হয়েছে, সেখানে মামলা চলবে। তো যেহেতু দেখা যাচ্ছে যে সংখ্যালঘু, দলিত এবং মহিলারা বেশি বাদ পড়ছেন, পুরো ব্যাপারটাই একটা বারুদের স্তূপ হয়ে আছে। এটাকে অস্বীকার করা গায়ের জোরে যেতে পারে, রাষ্ট্রর গলার জোর, গায়ের জোর সবই বেশি সাধারণ নাগরিকের থেকে, কিন্তু তাতে বাস্তবটা বদলাবে না। আমার প্রশ্নটা অন্য জায়গায় ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনেও আচমকা এইরকম একটা স্ট্যান্ড নিলেন কেন, এবং কংগ্রেসকে হিরো সাজবার সুযোগ করে দিচ্ছেন কেন এই বিক্ষুব্ধ জনতা অধ্যুষিত জনপদ তথা নির্বাচনী কেন্দ্রগুলোতে। একটু তলিয়ে দেখতে ব্যাপারটা স্পষ্ট। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও খবর পৌঁছেছে, অন্য জেলায় কি হবে না হবে এটা পরের কথা, কিন্তু মালদা এবং মুর্শিদাবাদে সংখ্যালঘুদের যে ভোট একচেটিয়া মমতা বন্দ্যোপাধ্যায় 2021
অবধি পেয়ে এসেছেন, সেটা এবার হরকাতে শুরু করেছে। 2024-এ আমি একাধিকবার বলেছি, আমি বলবার পর অনেকেই সেটা খেয়ালও করতে শুরু করেছেন, যে মালদা লোকসভার যে 12টা বিধানসভা থাকে তার একটিতেও লিড ছিল না তৃণমূল কংগ্রেসের। দ্বিতীয়ত, মুর্শিদাবাদে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আপনারা খেয়াল করেন, সেখানে যেটা ছিল 22টা আসনের মধ্যে 20টা আসনে জিতে গেছিল তৃণমূল কংগ্রেস, প্রায় 98-93% সাকসেস রেট স্ট্রাইক করবার। কিন্তু এবার সেখানেও লড়াই কঠিন। সংখ্যালঘুরা দলে দলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এখন পর্যন্ত। যদিও আমার কাছে যা খবর, মুর্শিদাবাদে বিভিন্ন শিবির থেকে একটা আপ্রাণ চেষ্টা চলছে মেরুকরণের ভিত্তিতে ভোট করানোর জন্য, যা হোক একটা কিছু করবার। বিপজ্জনক চক্রান্ত চলছে, কিন্তু এখন পর্যন্ত যা অবস্থা তাতে সংখ্যালঘু ভোট একচেটিয়া তৃণমূল কংগ্রেসের আসছে না। এবার প্রশ্নটা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত কংগ্রেসকে সমালোচনা করে কংগ্রেসকে হিরো বানানোর কারণ যেটা, যে এই সংখ্যালঘু ভোট তাহলে কোথায় যাবে? বিজেপি পাবে না। প্রচুর লাভঝাপ করবার পরও বোঝা যাচ্ছে একটি বা দুটি কেন্দ্রের বাইরে হুমায়ুন কবিরের দলের কোনো আশা নেই। তাহলে এই যে ড্রিফটিং অ্যাওয়ে যা সংখ্যালঘু ভোট, যে সংখ্যালঘু ভোটটা তৃণমূল কংগ্রেস থেকে সরছে, এখন পর্যন্ত যা অবস্থা, আমি বারবার বলছি, কারণ যদি আমরা সতর্ক না থাকি, সাধারণ মানুষ যদি সতর্ক না থাকেন, কোনো ভয়ঙ্কর মেরুকরণ ঘটানোর চেষ্টা চলতে পারে, তার ফলাফল অন্যরকম হবে। কিন্তু এখন পর্যন্ত যা অবস্থা, তাতে এই সংখ্যালঘু ভোটের মূল কন্টেন্ডার তাহলে পড়ে থাকলো দুটো শিবির, একটা হচ্ছে বাম শিবির, একটা হচ্ছে কংগ্রেস শিবির। তৃণমূল কংগ্রেস এখন এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তাদের কাছে আন্তরিকভাবে চাওয়ার এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা বুঝেছেন, অন্য কারোর সঙ্গে শেয়ার করেছেন, কতটা শেয়ার করেছেন আমি জানি না, কংগ্রেস যদি জেতে, কংগ্রেসের দিকে যদি এই ভোট যায় এবং যদি সংখ্যালঘু আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়, তাহলে ইট ইজ বেটার যে সেই আসনে কংগ্রেস জিতুক রাদার দ্যান লেফট। আপাতভাবে যে পরিমাণ গালিগালাজ কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তাতে এটা অসম্ভব শোনালেও বাস্তব সত্য হচ্ছে এটা। এবং তার একটা নির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব ভালো মতো জানেন যে এবারের লড়াই 2021-এর থেকে কঠিন। যদি দেখা যায় যে 148-এর ম্যাজিক ফিগারের থেকে সরকার গড়তে গেলে যে সংখ্যক আসন দরকার হয় 294 আসন বিশিষ্ট বিধানসভায়, কিছু কম পড়ে গেল, এবং সেক্ষেত্রে যদি কংগ্রেসের সঙ্গে 8টা 10টা বা 7টা বিধায়ক থাকে, তাহলে পরে পরিস্থিতির যা কম্পালশন, সেক্ষেত্রে কংগ্রেসের হাইকমান্ড এখানে নির্দেশ পাঠাবেন যে আপনারা বাইরে থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন সরকার গঠন করার জন্য, টু প্রিভেন্ট বিজেপি টু স্টেপ ইনটু পাওয়ার। এই অঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায় কষে রেখেছেন যে এছাড়া তখন অন্য কোনো পন্থা থাকবে না, এবং এই পরিস্থিতির উড়িয়ে দেওয়ার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় করে উঠতে পারছেন না। আমি যতটুকু খবর জানি যে 294টা কেন্দ্রে নিজে লড়বার সিদ্ধান্ত ঘোষণা করবার পর শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে অত্যন্ত গোপনে একটা খবর গেছিল, বার্তা, যে যদি শেষ মুহূর্তে কোনো রকম সমঝোতা করা সম্ভব হয়। যদিও তখন এতটাই দেরি হয়ে গেছে যে সেই সমঝোতা করবার আর কোনো জায়গা ছিল না। কংগ্রেস বাই দ্যাট টাইম 294টা কেন্দ্রে লড়বার সিদ্ধান্ত নিয়েছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও এটা হিসেব করে রেখেছেন। আপনারা খেয়াল করে দেখবেন যে
কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের আদৌ যদি কেউ 9 তারিখে কেরলের ভোট মেটবার পর এখানে আসেন, তখন নিয়ম রক্ষার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা কি আক্রমণ করবেন, আই হ্যাভ ডিপ ডাউট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গেম প্ল্যানটা কোথায়? সেটা হচ্ছে এই যে ক্ষুব্ধ জনতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ এসআইআরকে কেন্দ্র করে এবং এর আগে ওয়াকফ বিলকে কেন্দ্র করে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি তৃণমূল কংগ্রেসের ভোট হাতছাড়া হয়, যেহেতু এবার কংগ্রেস এবং বামফ্রন্ট তথা সিপিএম একসঙ্গে লড়ছে না, তাহলে সেই ভোটে বাম প্রার্থী জেতার থেকে কংগ্রেস জেতা ভালো। কারণ যদি সমর্থনের শেষ পর্যন্ত সত্যি দরকার পড়ে 4 জন 10 জন 7 জন বিধায়কের, বাম প্রার্থীরা থাকলে সেই সমর্থন তারা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে দিতে পারবে না, এমনকি বিজেপিকে ঠেকানোর জন্যও তারা দিতে পারবে না। সেক্ষেত্রে কংগ্রেসের যদি সেই সংখ্যাটা থাকে, এই সংখ্যালঘু এলাকাগুলোতে তৃণমূলের বিকল্প হিসেবে তারা যদি কংগ্রেসকে অন্তত নির্বাচিত করেন, তাহলে পারে সেটা তৃণমূল কংগ্রেসের কাছে কম বিপদের, কম অস্বস্তির। এই সহজ অঙ্কটা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নিপুণ নির্বাচনী চাল চেলেছেন যে এই সংখ্যালঘু ক্ষুব্ধ জনতা, যাদের বিরাট অংশের নাম কাটা যাচ্ছে, তাদের কাছে কংগ্রেসকে কার্যত চ্যাম্পিয়ন করে দেয়া, আক্রমণ করবার নাম করে। তবে শেষ পর্যন্ত এটা কতটা সফল হবে, কারণ মনে রাখতে হবে যে মালদাতে হোক, মুর্শিদাবাদে হোক, যেখানে বাম কংগ্রেস প্রার্থীরা এগিয়েছিলেন 2024 লোকসভা নির্বাচনের হিসাব অনুযায়ী বিধানসভা ক্ষেত্রগুলো থেকে, সেখানে কিন্তু বামপন্থীদের সমর্থকদের ভোট মিশেছিল। এবার সেই সুবিধাটা তারা পাবেন না। সুতরাং কংগ্রেস প্রার্থীরা একার জোরে শেষ অবধি কতগুলো জায়গা থেকে জিতে আসতে পারবেন সেটা তো মানুষ ঠিক করবেন। কিন্তু মমতা ব্যানার্জির এই যে কৌশল, সেটা যে একদম মাঠে ঘাটে থাকা একজন ঝানু রাজনীতিকের কৌশল, সেটা আরও একবার বোঝা যাচ্ছে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা সকলে খুব ভালো থাকবেন।